ওইখানে আমাদের এরপরে আর কোনো ক্যাজুয়ালিটিস হয়নি। দেখেন, আল্লাহ বিপদ দেয়, আল্লাহ কিন্তু হেল্পও করেন। আল্লাহর হাত এমন ভাবে প্রসারিত, আমাদের শুধু টানতে হয়, ডাক্তার, তাহলে আমাদের সমাধান। আপনাদের যে পেশাটা, এটাতে যদি অবহেলা থাকে, ইট উইল বি এগেইনস্ট দ্য মেডিকেল এথিক্স। আপনারা যদি একবার চোখ বুঝে রাতে অন্ধকার ঘরে বুকটা উপরে দিয়ে আকাশের দিকে নিজেকে আকাশে উঠতেছেন, ভাবেন, আরেকবার ভাবেন যে আপনারা খারাপ। আমার মনে হয় কোন ডাক্তার তাহলে কাজে অবহেলা করে, অবহেলা করেও না, কিন্তু আমি শুধু রিমাইন্ড করতেছি, আফটার গড, আল্লাহর পরে একটা মানুষ, সে যে ধর্মেরই হোক, ফুললি নিজেকে সারেন্ডার করে দেয় ডাক্তারের। ডাক্তার যা বলে একটা রুগীকে, রুগী সেই কাজটাই কিন্তু করে, এখানে আর কারো দ্বিতীয় কোনো কথা শোনে। আপনাদের দেশটা এতই ইম্পর্টেন্ট, মানে এতই মানবিক, যে এই পৃথিবীটাতে আল্লাহর পরে মানুষকে টিকে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, হ্যাপি রাখার জন্য একমাত্র ডাক্তারই কিন্তু ব্রেকেটেড অ্যাজ দ্য হেল্পার। আর কেউ কিন্তু পৃথিবীতে সাহায্য করতে পারে না ওই মুহূর্তগুলিতে যখন একটা মানুষ অসুস্থ হয়। একটু ঠান্ডা লাগলে কিন্তু আমরা যার যার পরিচিত ডাক্তারদের ফোন করি। কথাটা আমি এই জন্য বললাম, ভেন্টিলেটরের অভাবে আমার 33টা বেবি মারা গেছে রাজশাহীতে। ভাইরাস আমরা জানার পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা করে ফেলেছি। আমরা 24টা ভেন্টিলেটর কমিটমেন্ট পেয়েছি, এখন এটার সংখ্যা আরো বেড়েছে। আজকে আপনাদেরকে আমরা 2টা দিয়ে যাচ্ছি, আমার কাছে এখন আরো 3টা স্টক আছে। আমরা প্রাইভেটলি কালেক্ট করছি। আলহামদুলিল্লাহ, মানুষের কথা বলে এই দেশে তো মানুষ আছে সহযোগিতা করে। ডিজি এবং আমাদের সচিব নিজে গিয়েছে রাজশাহীতে, ওইখানে গিয়ে ভেন্টিলেটর হস্তান্তর করে এসেছে। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এই যে করোনাকালীন সময়ে যেখানে পৃথিবীর উন্নত বিশ্ব, আমেরিকার মতো দেশ, ইটালি, ফ্রান্স, যত দেশ দিকে, আমাদের পার্শ্ববর্তী ইভেন ইন্ডিয়া, তার ক্যাজুয়ালিটিস রেট কত হাই ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে আপনাদের সহযোগিতায় আমাদের কতগুলি সুন্দর প্রাণ ডাক্তারদের মরে গিয়েছে এই করোনাতে। রোগীদের সেবার দিকে নিজেদেরকে বিসর্জন করে দিয়েছে মৃত্যুর হাতে, এবং চেষ্টা করে আপনারা জাতিকে বাঁচিয়েছে। এটা কিন্তু বিশাল গর্ব। এটা করোনাকালীন এই প্যান্ডেমিকের ইতিহাসে কিন্তু আমাদের ডাক্তারদের অবদানটা স্বর্ণাক করে লিখিত থাকবে, আমার দৃঢ় বিশ্বাস। এই যে এখন মিজেলসেও যেভাবে আমাদের ডাক্তাররা এগিয়ে এসছেন, এটা আমি যদি লক্ষ কোটি টাকাও খরচ করি, আই শ্যাল নট বি এবল টু ডু দ্যাট। ওই জব কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা পারেন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। দ্যাট ইজ ইউর এথিক। আর এই মেডিকেল এথিক্স ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল প্রিন্সিপালস 100%। ওই দিন একটা কনফারেন্সে একজন বিদেশি স্পিকার এই কথাটাই বলেছে। কারণ মেডিকেল এথিক্সটা সাংঘাতিক গভীরে। আপনাদের অবদান অনস্বীকার্য, আপনাদের সেই কাজগুলি করতে হবে। যদিও আপনাদের কষ্ট হয়, যেমন আজিজ ভাই সিঙ্গারা এবং আলু পরোটা, কারণ ধন্যবাদ আজিজ ভাইকে জন্য। তবে ওনার কিন্তু এই মানে দেহ নিয়ে কমই খাওয়া উচিত, সিঙ্গারা মধ্যে লিমিটেড থাকা উচিত, বেশি খালি উঠতে পারে না, কারণ 2টা মুচুরা দিয়ে ওনার দাঁড়াইতে হয়। কাজে সিঙ্গারের উপরে থাকেন, ভাতটা খায় না। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার ডাক্তার, আপনারা জানেন, আমরা এরই মধ্যে আমরা ভাবিনি গত পরশুদিন ওই কাজটা আমরা পারবো, কিন্তু গতকাল সকালে আমরা ইনশাল্লাহ পেরেছি। এখনো সার্থকতার দ্বার প্রান্তে যাই নাই, শেষ করতে পারিনি, বাট উই আর ফুললি প্রিপেয়ার্ড। সেটা হলো, আপনারা জানেন 2021-এর এককালীন ডোজের পরে আর মিজেলসের টিকার প্রোগ্রামটা হয়নি। আমরা 604 কোটি টাকা, যেটা অব্যয়িত টাকা ছিল করোনাকালীন সময়ের, ওই টাকাটা আমরা শিফট করে আমরা এডিবির মাধ্যমে ইউনিসেফ থেকে আমরা মিজেলসের টিকা সহ অন্য টিকা কালেক্ট করতে যাচ্ছি, উইচ ইজ এগেনস্ট দ্য মানি অফ 604 crores। এটা পাইতে হয়তো আমাদের আরো 1-1.5 মাস, খুব এক্সপিডিয়েট করলেও 45 ডেজের মতো টাইম লাগবে। মিন ওয়াইল আমরা গতকাল গ্যাভির কাছ থেকে আমরা 21.9 million doses of measles vaccine আমরা along with the syringe and other auxiliary
we are going to receive it today. And we are going to disburse and distribute throughout the country. আমরা করতে যাচ্ছি। আগামী রবিবার থেকে আমরা ভ্যাকসিনটা দেওয়া উদ্বোধন করবো এবং সারা দেশব্যাপী শুরু করবো ইনশাল্লাহ। আর এই ভ্যাকসিনটাকে আমরা রিপ্লেস করে দিব। আমরা যখন ফেরত আবার পাবো, আমরা ইউনিসেফ থেকে আমাদের 604 কোটি টাকার বিপরীতে, তখন আমরা গ্যাভিকে এটা রিটার্ন করে দিব। তো দ্যাট ইজ এ ভেরি গুড হেল্প ফর আস এট দিস মোমেন্ট। এইখানে যেটা আমি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের এই কাজে নিয়োজিত পোর্টার আছে 1326 জন, যাদের গত 9 মাস যাবৎ তারা তাদের নির্ধারিত বেতন পাচ্ছে না। তাদের মনে এটা একটা বিশাল কষ্ট। আর আমাদের অ্যারাউন্ড 26,000 স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য সহকারী কর্মী আর স্বাস্থ্য পরিদর্শক মিলে আছে প্রায় 25,000 প্লাস। এদের একটা অনেক দিনের দাবি ওনাদের গ্রেড উন্নীত করা, একটু ইজ্জত বৃদ্ধি করা। টাকার দিক থেকে কোনো কম্পেনসেট করতে হবে না, তারা টাকা বৃদ্ধি হওয়ার যে গ্রেডটা, ওটা অলরেডি দে হ্যাভ সুপারসিডেড, অতিক্রম করেছে। শুধু গ্রেডটা উন্নত করে। গত অনেক দিন যাবত এদের এটা দাবি, কিন্তু কেন যে আগের সরকার করেনি খতিয়ে আমরা দেখি নাই সত্যিকার ভাবে এখনো। বাট আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, আমরা পোর্টারদের বেতন এবং স্বাস্থ্য সহকারী সহকর্মী পরিদর্শকদের দাবি উন্নীতকরণে এটা সম্পূর্ণরূপে আমাদের বিবেচনা দিই। ইনশাল্লাহ আমরা তাদের সন্তুষ্টি আনার জন্য বদ্ধপরিকর। আমরা মন্ত্রণালয়ের লেভেলে একটা পর্যালোচনা কমিটি আমরা এরই মধ্যে করেছি। আমরা ওনাদেরকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য পরিদর্শকদের প্রতিনিধিদের আজকের ভিতরে, না পারলে আগামীকালের ভিতরে ডেকে আমরা জিনিসটা ফয়সালা করব সন্তোষজনকভাবে, যাতে ওনারা খুশি হন। আমার শুধু অনুরোধ থাকবে, জাতীয় এই দুর্যোগের সময় আমাদের সন্তানেরা যখন মারা যাচ্ছে, তখন যেন মাঠ লেভেলে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করা হয়। আমিও আশ্বাস দিচ্ছি মন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের ওনাদের দাবির প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আমরা রিজলভ করব, দাবি দেওয়া শুনবো, সমাধান করবো ইনশাল্লাহ। এই মেসেজটা আপনারা দিবেন। সম্মানিত ডাক্তার বৃন্দ, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আসলে আপনাদের একটা ঐতিহ্য রয়েছে চিকিৎসা শাস্ত্রে, যেটা আমি এরই মধ্যে শুনলাম। আর যেই কমিউনিটিটার বা যেই ক্লাসটার আপনারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন, এরাই তো আমাদের ভবিষ্যৎ নাগরিক। এদের পিছনে আপনাদের শ্রম, শুধু এদের করে আলাদা একটা সদকায়ে জারিয়া। আসলে যেই মমত্ববোধ, সহমর্মিতা, ডেভোশন নিয়ে আপনারা কাজ করেন, আমি একটা উদাহরণ না দিলে আমার বোধহয় গুনাহ হবে। ডাক্তার কি কারণে আমি অনেক রেসপেক্ট করি, নিশ্চয়ই এরই মধ্যে শুনেছেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেকেন্ড ইয়ারে, এটা স্বাধীনতার পূর্বে, পরে 72 মাঝামাঝি, ঈদুল আজহার দিনে আমার বাড়িতে হঠাৎ আমি শ্বাস টানতে পারতেছি, কি জানি আমার গিটটা দিয়ে রাখতেছে, একদম স্লোলি আমার উপরে শ্বাস টানতে হয়, স্লোলি ছাড়তে হয়। একেবারে নার্ভাস হয়ে গেলাম, মাকে বললাম তাড়াতাড়ি ওই দিনই ঢাকা এসে বললাম। ঢাকা এসে আমার এক আত্মীয়ের সাথে আলাপ করার পর হি রেফার্ড উইথ দ্য নেম অফ ডক্টর QM নুরুল হক, পক্ষবেদী ডাক্তার ছিলেন। আই থিঙ্ক হি ওয়াজ ইন সলিমুল্লাহ, তাদের মেডিকেল মিটফুড হসপিটাল। আমি ওনাকে দেখালাম, হি গেভ মি 41 মিনিটস টাইম। এখানে একটা শ্রদ্ধা ওনার প্রতি আমার, হি লিসেন মি ভেরি, মানে খুব ধৈর্যের সাথে উনি আমাকে শুনেছেন, একেবারে ঘাড় কাজ করে। আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন সবকিছু জিজ্ঞাসা করেন আমার কি কি হয়েছিল। আমি বললাম স্যার আমি কিছু জানি না মেজর রোগের কথা, আমার একটা স্মৃতি মনে আছে, আমাকে কেন জানি খালি গায়ে আমার বাপ মা কটলিভার অয়েল বুকে ভিটামাইকে রোদ্রে শোয়া রাখতো 1 ঘন্টা। আর একজন হুজুর একটা সুপারি কি ফু দিয়া দিছিলেন, কালো তাগা দিয়া গলার মধ্যে আমার বাপ ঝুলাই দিলেন, এটা চুইসা খাইতে হবে, এটা যেদিন শেষ হবে ওই দিন আমার এই রোগ শেষ হবে। আমার যতটুকু মনে করে আমার বয়স বৃদ্ধির সাথে সাথে আমি কোনো শ্বাসকষ্ট আমার ছিল না। এই গতকাল আমার এই প্রবলেমটা হয়েছে। উনি অনেকক্ষণ শুনে 41 মিনিট পরে অল্প কথা বলতেন। উনি বললেন যে আপনি একটা এক্সরে করে নিয়ে আসেন ডেল্টা থেকে, 3 নম্বর রোডের মোড়ে ছিল।
মনে হয় 4 নম্বর ফ্লোর। আমি একটা এক্সরে করালাম, পরের দিন আফটারনুনে গেলাম, উনি দেখে বললো যে আপনার অন্য কোনো খারাপ কোনো রোগ নেই, আপনার শৈশবে একটু অ্যাজমা ছিল, ওইটাই আপনাকে রিপিট করে একটা এখন দেখানো। ওষুধ দিলেন 2 মিলিগ্রামের একটা বেন্টুলিন আর নিফেকার 10 mg, এই দুইটা ওষুধ 1 মাসের জন্য দিলেন। I was quite all right till date I am all right, আলহামদুলিল্লাহ। উনি যে আমাকে সময়টুক দিলেন, অনেকগুলি পরীক্ষা করতে কিন্তু দেন নাই। উনি বলেন নাই আল্ট্রাসাউন্ড করো, উনি বলেন নাই আমার এই করো, উনি বলেন নাই এই করো সেই করো, ছোট্ট একটা এক্সরে করে উনি আমাকে ওনার ডায়াগনোসিস, ওনার এডুকেশন দিয়ে, ওনার মেডিকেল এথিক্স থেকে উনি বলেন অ্যাজমা হয়েছে এবং ছোট্ট ওষুধ দিন ভালো হয়েছে। কথাটা কিন্তু আমি এই কারণে বললাম, আপনাদের কমিউনিটির ভিতর আপনারা অনেক ভালো মানুষ আছেন। আমি জানি এই যে আপনাদের একজন ডাক্তার কোরআন রিসাইট করেছে, মানে অনেক আলেমের চাইতে অনেক সুন্দর, অনেক ভালো বলেছে, দোয়াও করেছেন অনেক ভালো। এই সায়েন্সের পাশাপাশি উনি যে কোরআনে হাফেজ, এটা তো একটা গর্ব এই কমিউনিটি না। আপনাদের অনেক অনেক ভালো ভালো আলেমও আছেন আপনাদের মধ্যে। আমি শুধু একটা কথা বলবো, মেডিকেল এথিক্সটা আপনারা একে অন্যের সাথে শেয়ার করেন। এই যে নুরুল হক সাহেব যে কাজটা আমার, আমি যতদিন বাঁচবো ওনাকে আমি শ্রদ্ধা করেই যাবো। ডাক্তারদের বিহেভিয়ার, ডাক্তারদের থট, গিভিং অফ সাম টাইম টু দ্য পেশেন্টস, এইটা একটা রুগীকে কিন্তু অর্ধেক ভালো করে দেয়। আমি আরেকটা এক্সাম্পল দেবো, ডক্টর হাকলামানি অফ ব্যাঙ্গালোর, রাজীব ভাই জানেন, 18 নির্বাচনে পুলিশের রাইফেলের বাড়িতে আমার ডাইন পায়ের টেন্ডন 80% ছিঁড়ে গেছে। যে যখন বাড়ি খেলাম বাড়িতে, তখনই পড়ে গেলাম, আর উঠতে পারলাম না, বিছনায় শুয়ে পড়লাম। ডাক্তার নিলাম অর্থোপেডিক্স, বললো অপারেশন লাগবে। ঢাকায় আসলাম, বললো অপারেশন লাগবে। অবভিয়াসলি অপারেশন তো লাগেই, বলেছে না, আই এম নট ব্লেমিং এনিবডি, বাট I was looking for some better suggestion or alternative suggestion. I'll not say better, alternative suggestion. একটা সাজেশন পাইলাম ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য, ওখানে আধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি আছে এই ধরনের। গেলাম, শর্টকাট করে ফেলি, ডক্টর হাকলামানির কাছে গেলাম। উনি জাস্ট, আমি যাওয়ার পরে আমাকে চেয়ারটা বসিয়ে সাট ডাউন অন দ্য ফ্লোর, আর একটা ছোট্ট জল চুকি দিল, আমার সামনে পাটা উঠায় রাখলো, উনি নিজে ধরে নিয়ে প্যান্টটা একটু উপরে করে আমার দুই দিক থেকে পাটা হাতিয়ে টাতিয়ে দেখলেন। দেখে আমাকে বললেন একটা এমআরআই করাই। স্যার বুঝি আছে, এমআরআই করে বললেন যে আপনার অপারেশন করবো না, আপনাকে আই এম গিভিং অর্থোপেডিক শু। একটা শু দিলেন 21 দিনের জন্য, যেটা পরে থাকবেন শোয়ার সময় খালি খুলে রাখবেন। 21 দিন আমি ব্যবহার করলাম, 21 দিন পরে করলাম, দাঁড়ালাম, মোড়ার উপর ভর করে দাঁড়াতে পারি, আঙ্গুলে ভর দিতে পারি না। ফোন করলাম যে স্যার আমি তো আঙ্গুলে ভর করতে পারি না। তিনি হাইসা দিলেন, 3টা এক্সারসাইজ লিখে ডায়াগ্রাম করে পাঠাইতেন, করলাম। আরো 21 দিন আই এম ফুলি ফ্রি। হাঁটতে একটু অসুবিধা হয়, জমে যায়, বাট একদম ভালো, আমি সোজা দাঁড়াইতে পারি। কথাটা এই জন্য বললাম, অল্টারনেটিভ ট্রিটমেন্টের দিকে আপনাদের যেতে হবে। এই যে দেখেন ডক্টর তাহমিদ, কি বিউটিফুল একটা জিনিস আমাদের সামনে, এবং আমি প্রধানমন্ত্রীকে কালকে বলেছি, এবং হি বিকেম এক্সাইটেড, এবং উনি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন ওনাকে সহ আপনি বেশি বেশি এটা জাতিকে জানাই দেন, ডাক্তাররাও জানো, এবং আই ডিড দ্যাট। বেশিটা তো আপনারা এর মধ্যে দেখেছেন, ভেরি সিম্পল। আমি ডাক্তার না হয়ে কাউকে সুন্দরভাবে বুঝাইছি, এখানে বুঝাই দিছি। এই যে লাঙের ভিতরে শ্লেষ্মাকে গ্যাপ সৃষ্টি করে অক্সিজেন ঢুকিয়ে দেওয়া, তো আমাদের ভেন্টিলেটরই লাগবে না আল্লাহর মতো, এটাকে যদি বহুল প্রচার করা যায়। এটি তো আমাদের ডাক্তারদের উদ্ভাবন, এটাকে সাকাউত হোসেন বকুল পাবে, আমার 10টা মন্ত্রীদের চেয়ার দিতে, এই জিনিস আমার মাথায় আসবে না। আপনারা ভেরি ডিস্টিংগুইশড ক্লাস অফ দ্য পপুলেশন। লক্ষ লক্ষ বকুল হচ্ছে এই প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ থেকে, কলেজে মাস্টার্স ইকোনমিক্সে পাস করতেছে, পলিটিক্যাল সায়েন্সে পাস করতেছে। লক্ষ লক্ষ ব্রিলিয়ান্ট ডাক্তার কিন্তু জাতিতে হয় না। এটা কিন্তু আলাদা মেধার প্রয়োজন। সেই মেধা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, আপনারা হচ্ছেন এবং আরো হবে। কাজে আপনারা আপনাদের যে এথিক মেডিকেল, এটা একটু আল্লাহর রাস্তায় আপনারা করবেন। কারণ আমরা এমনি উই আর ভেরি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমাদের মানুষ এখনো সজাগ না নিজেদের ব্যাপারে। এটা আপনারাই পারেন সজাগ করতে। একটু দয়া করে রোগীদেরকে, অনেক গরিব রোগী আসে, অনেক ডাক্তার অনেক বড় বড় প্রেসক্রিপশন দেয়, প্লিজ কিপিং ইন মাইন্ড দ্য পভার্টি অফ দ্য পিপল, আপনাদের ওই মেডিকেল এথিক্সটাকে আপনারা ফিরে আনবেন। আমি জানি আমাদের দেশ ডাক্তাররা অনেক ভালো, আমি বিভিন্ন সময় দেখেছি অনেক রেপিডলি কাজ করতে পারে আমাদের।
আরেকটা এক্সাম্পল ছিল রাশেদ খান মেনন, যেভাবে গুলি খেয়েছিল, কেউ বলে নাই যে তখন উনি ভালো হবে। আমাদের ডাক্তারদের হাতেই কিন্তু সিএমএইচে উনি ভালো হয়ে গেছিলেন, পরে গেছিলেন বাইরে। এরকম অনেক এক্সাম্পল আমাদের ডাক্তারদের আল্লাহর মধ্যে বাংলাদেশে আছে। আপনারা আরো অনেক উন্নতি করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমরা অনেক ব্রিলিয়েন্ট বাঙালিরা। আমার মনোহরদের ছেলে নাসাতে মঙ্গল গ্রহে যাবে আগামী বছর, নাসাতে সিনিয়র সায়েন্টিস্ট। কিন্তু আমাদের প্রাইড, আমাদের অনেক বড় বড় ডাক্তার এখন বিদেশে চাকরি করেন। ইট ইজ আওয়ার প্রাইড। কাজে আপনারা, আমি অনুরোধ করব, আমার সম্মানের যে জায়গাটা আপনাদের প্রতি, আপনারা আপনাদের নিজেদের প্রতি যত্নবান হয়ে এই মেডিকেল এথিক্সটাকে, ট্রাস্ট, এই এথিক্সের সবচেয়ে বড় জিনিস হল ট্রাস্ট, ট্রাস্ট ফ্রম দ্য পেশেন্ট অ্যান্ড ট্রাস্ট টু দ্য ডাক্তার, এটাকে বৃদ্ধি করতে হবে। আমি আবারও রিপিট করব, ইট ইজ এ গসপেল, নেক্সট টু গড, একেবারে নেক্সট টু গড, নোবডি এলস, নট প্যারেন্টস ইভেন। আচ্ছা বলেন, আরেকটা কথা খুব মানে খুবই ইনফরমালি বলি, আমার খুব সুন্দর স্ত্রী, ডাক্তারের প্রয়োজন, ডাক্তারের কাছে যাবে কেন? এটা আমাকে অ্যালাউ করবেন না ডাক্তার, উনি একটা কথা বলবেন। এই যে ট্রাস্ট আমার ডাক্তারের প্রতি, দ্যাট ইজ দ্য মেডিকেল এথিক্স। আপনাদের ওই এথিক্সটাতে আপনাদের কাজ করতে হবে। নট লাইক আনিসুজ্জামান, গ্যাস্ট্রোএন্টারোলজির এলিফ্যান্ট রোডে বসতো, রুগী গেলে সরকারি বসতো, অনেকে জানে, মাইরও খাইছি। The lack of medical ethics. আমি খুব রেসপেক্ট করি আপনাদের। আমি আমার এই সম্মানের জায়গাটুকু যেন আল্লাহ আপনাদেরকে দিয়ে অনেক, এই ক্লাসটাকে যেন আল্লাহ উন্নত করে, যে দ্বারা মানে আমরা কিন্তু এখন অ্যাপ্রুভ করেনি, বাধ্যতামূলক করতেছি উপজেলায়। আচ্ছা বলেন তো, অ্যাপ্রুভ করলে আপনারা কি আমাদের সোসাইটির লোক থাকেন? ইউ আর কমপ্লিটলি সেপারেট ফ্রম আস। দ্য ডেস ইজ দ্য ডিগনিটি অফ এ ডক্টর। এটা আপনাদের উপর করে ফেলেছি ইনশাল্লাহ। এইটা আপনাদের একটা ডিগনিটি। যাক, আমরা আসলে খুব স্ট্রেসে আছি যে আমাদের একটা আবার এই জিনিসটা নিয়ে স্বাস্থ্য সহকর্মীদের একটা ইয়ে করতে হবে, অনেক কাজ। আমার সর্বাত্মক সহযোগিতা আপনাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য থাকবে। আমি শুধু আজিজ ভাইকে বলে যাব, ওনাকে আমি ভাই বলি, আমি বলে যাব আপনাদের 3-4 জন ডাক্তার আমার সাথে 2-4 আগামী সপ্তাহে দেখা করবেন। আমি টোটাল জিনিসটা বুঝে নিয়ে আই উইল try to make an appointment with the Honorable Prime Minister. আপনাদের টোটাল কি লাগবে এই শিশু পরিবারের, শিশু এই হাসপাতালের জন্য, ইউ মেক আউট এ প্ল্যান। আই শ্যাল অ্যারেঞ্জ এ মানে অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য প্রাইম মিনিস্টার। আপনারা যাবেন, আপনারা সুন্দরভাবে ওনাকে বুঝিয়ে পড়বেন। এই যে একটু আগে আপনাদের সামনে একটা সমস্যা নিয়ে ওনার সাথে আলাপ করলাম, হি ডিড নট টেক মাচ টাইম, উনি সাথে সাথে আমাকে জবাব দিয়ে দিলেন, সলভ করে দিলেন। এবং বিলিভ ইউ মি অর নট, যে কোনো সমস্যা নেই ওনার কাছে গেলে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার কি হারে যে কাজ করেন আপনারা পাইবেন না। আপনাদের মানে আপনারা যে এরিয়াটাতে আছেন উনি জানেন না, যেটা নিয়ে ওনার সাথে আলাপ করে আমার যে অ্যাডভান্স হয়ে উনি আমাদেরকে জবাব দেওয়া দেন। হি নোজ এভরিথিং। এই স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে উনি আমি বলার পরে যে প্রশ্নটা করেছেন, আবার স্টার্ট আই ফেল টু রিপ্লাই টু হিম। আমি অ্যাভয়েড করে গেছি ট্যাক্টফুলি। পরে সরি, আবার একটু বললেন না, মাই গুডনেস, সাংবাদিক ভাই কথাটা দেখেন না। আমি পরে প্রমোদের সাথে আলাপ করলাম যে আমি তো এই জিনিসটা অ্যাভয়েড করছি ওনাকে, উনি কিন্তু কারেক্ট জায়গায় আমাকে ধরেছে। 17 বছর কেন হলো না, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? আমি কিন্তু আই ডিডন্ট থিঙ্ক অফ ইট। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচান, উই ক্যান চেঞ্জ। আমরা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি বলবো এই মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি ব্যর্থ হন, আল্লাহ একমাত্র জানেন আমার সন্দেহ জাতিকে কে ঠিক করতে পারবে। এরপরে ইচ এন্ড এভরি ডে হি স্টার্টস ফ্রম 9 till 8:30 নন স্টপ ওয়ার্ক করে সংসদে বসে থাকে। আমাদেরকে একজনকে উঠতেও দেয় না, উঠতেও পারে না। কোনদিন শুনেছেন যে 15টার মধ্যে মন্ত্রীরা মন্ত্রণালয়ে যায়? নেবার, এখন যাইতে বাধ্য আমরা। উনি রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে অফিস করেন। দ্য রিজন ইজ দ্যাট প্রত্যেকদিন অফিসে বাইরে গিয়া কোনো না কোনো মন্ত্রণালয়ে গিয়া ঘুরে ঠিক টাইমে অফিসে আসছে কিনা দেখেন। এরপরে কলজাত পানিতে একেবারে অসম্ভব।
কাজে লেট আস হেল্প হিম, সবাই সবার জায়গা থেকে। উনি কাজ করতে চান। এককালে ওনাকে দেখেছি ভালো কাপড় পরেছেন, বাপের আমলে পারেন নাই। জিয়া রহমান ওয়াজ অনেস্ট ম্যান। তারপরে হয়তো ইয়াং বয়সে কিছু ভালো কাপড় পরেছেন, আর এখন সিম্পল প্যান্ট, একটা ফুল হাতা শার্ট পরে বাস ডেইলি অফিস করে। এই স্বাধীনতা দিবসে সকালে যে শার্ট দেখেছি ওনার পরনে, দুপুরে প্যারেড গ্রাউন্ডে একই শার্ট দেখেছি, বিকালবেলা এক দাওয়াতে ওইটাই দেখেছি। সারাদিন জাতির জন্য পরিশ্রম করেন। আপনারা আপনাদের অ্যাঙ্গেল থেকে দয়া করে সাহায্য করুন। আমরা রিয়েলি একটা প্রবলেমে এখন নিজেস নিয়ে যে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করতেছেন, আরো আপনারা সহযোগিতা করুন, যাতে করে এই প্যান্ডেমিক থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা যেন বাঁচাতে পারি, এই দুর্যোগ থেকে যেন সার্থকতার সাথে আমরা বেরিয়ে আসতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।